বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কাশ্মীরে ফের পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন। 24 ঘন্টার মধ্যে 4 বার অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাক সেনা আরএসপুরা সেক্টরে 5টি বিএসএফ আউটপোস্ট লক্ষ্য করে মর্টার ছোড়ে। সীমান্তে পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কাশ্মীরে ফের পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন। 24 ঘন্টার মধ্যে 4 বার অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানি সেনাবাহিনীর। সকালে সীমান্তে ফের গুলি, মর্টার হামলা। আরিসপুরা সেক্টরে 5টি বিএসএফ আউটপোস্ট লক্ষ্য করে মর্টার ছুড়ে পাক সেনা। আহত হয়েছেন 3 জন নিরীহ গ্রামবাসী। ये पूछना चाहती हूँ आपके जरिए इस सरकार से कि ये हर बार हमारे इस महीने में बॉर्डर के ऊपर में इतनी परेशानी होती है फायर की, ये क्या करते हैं? जब वोटों का मसला होता है अपनी खिचड़ी पकाने ये लोग आते हैं, छातियां दिखाते हैं चौड़ी करके, और छातियां हमारी देते हैं आगे गोलियां खाने के लिए। ये ऐसा कब तक चलेगा नाइंसाफी? और कुछ नहीं करते। हमारी फसलें बर्बाद होती है, हम लोग बर्बाद होते हैं, घर से उजड़ते हैं, लेकिन इन्होंने हमारी आज तक कोई बात नहीं की। जब हम कैंपों में जाते हैं तो 4-4 किलो के मच्छर हमें खाते हैं, हमारे जाने का रास्ता नहीं होता। और आज हमारे लोगों के अंदर इतनी दहशत है कि हम यहाँ पे खड़े होकर पानी भी नहीं पी सकते। कहाँ जाएंगे ये छोटे छोटे बच्चे? आप लोग बताइए कि हमारा क्या हाल है इस बॉर्डर के ऊपर। নিয়ন্ত্রণ রেখায় পঞ্চ সেক্টরেও চলে গুলি বৃষ্টি। জঙ্গি অনুপ্রবেশের সময় বিএসএফ এর চোখে ধুলো দিতে বারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। দাবি সেনা কর্তাদের। সকালেও আরিসপুরায় অনুপ্রবেশ করেছিল কয়েকজন জঙ্গি। সেই সময়ে কভার ফায়ারিং দেয় পাক সেনা। ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালালে আবার সীমান্ত পার করে পাকিস্তানে পালিয়ে যায় জঙ্গিরা, এমনটাই জানানো হয়েছে সেনার তরফে। বুধবারও আকনোরায় পাক সেনার গুলিতে মৃত্যু হয় এক মহিলার। এ বিষয়ে ইতিমধ্যে ইসলামাবাদে হস্তক্ষেপ দাবি করেছে ভারত। পাক হাইকমিশনে নালিশও জানিয়েছে ভারতীয় হাইকমিশনার টিএস রাঘবন। সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডাকলেন রাজনাথ সিং। জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের যুদ্ধবিরতি ভেঙে হামলার প্রেক্ষাপটে সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করকে নিয়ে আলোচনায় বসছেন তিনি। নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই বৈঠকে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। সূত্রের খবর, গত 2 দিন ধরে নিরাপত্তা সংক্রান্ত ও কূটনৈতিক স্তরে যে দ্রুত পরিস্থিতি বদলাচ্ছে সেই প্রেক্ষাপটে এই উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টানা বর্ষণে ভয়াবহ বন্যা অসমে। জলমগ্ন প্রায় 155টি গ্রাম, জলে তলিয়ে গিয়েছে 1600 হেক্টর জমির শস্য। একটানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা আসামে। জলমগ্ন 155টি গ্রাম, বিপর্যস্ত ধিমাজি, লক্ষ্মীপুর, শোনিতপুর জেলা। জলে তলিয়ে গিয়েছে 1600 হেক্টর জমির শস্য। আসামের বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষ জানিয়েছে বন্যায় কবলিত 65,000 মানুষকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। ইতিমধ্যে শোনিতপুর জেলা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে 7,712 জন মানুষ। শোনিতপুর ও লক্ষ্মীপুরে বেশ কয়েকটি বাঁধে বিপদসীমার উপর দিয়ে জল বইছে। গুরুত্বপূর্ণ সড়কগুলি জলমগ্ন হওয়ায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে মাগুন রাধেলই রেলপথও। লক্ষ্মীপুর ডেপুটি কমিশনার দেবেশ্বর মালাকার জানিয়েছেন রাজ্য ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে বিপর্যয় মোকাবিলায় আগাম সতর্ক করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নীতি আয়োগের বৈঠকে জমি অধিগ্রহণ সংক্রান্ত দ্বিতীয় অধ্যাদেশে প্রবল বিরোধিতায় সরব হলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দিল্লিতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সরকার বর্তমান আকারে এই আইনটি রাজ্য সরকারের পক্ষে মানতে সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন। নীতি আয়োগের বৈঠকে জমি অধিগ্রহণ সংক্রান্ত দ্বিতীয় অধ্যাদেশের প্রবল বিরোধিতায় সরব হলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের দ্বিতীয় পরিচালন পর্ষদের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সরকার বর্তমান আকারে আইনটি রাজ্য সরকারের পক্ষে মানা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন। আইনের বিভিন্ন ত্রুটি আশঙ্কার কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সংসদকে এড়িয়ে অধ্যাদেশের মাধ্যমে দেশে এই আইন চালুর কেন্দ্রের মোদী সরকারের সমালোচনায় শুধু বামপন্থীরাই নয়, প্রধান বিরোধী দল কংগ্রেস ও অন্য কয়েকটি দল থেকেও প্রবল আপত্তি ওঠে। মুখ্যমন্ত্রী মানিক সরকার সেই সংশোধনীগুলোর ব্যাখ্যা দিয়ে কেন তা মানা সম্ভব নয় সে কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, এমন ধরনের সিদ্ধান্তে জনগণের মৌলিক অধিকারও ক্ষুণ্ণ হবে। জমি অধিগ্রহণে এমন আইন করা উচিত যাতে দেশের অধিকাংশ জনগোষ্ঠীর স্বার্থ অক্ষুণ্ণ থাকে। এইসব প্রস্তাব আইনে প্রতিফলিত না হলে জমি অধিগ্রহণের সংশোধিত আকার রাজ্যের পক্ষে মানা সম্ভব নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকের পর এই দিন সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ও সমস্যা নিয়ে সিকিম সহ 8 রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে আলাদা বৈঠক করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সরকারও অংশ নেন। মূলত মানিক সরকারের পরামর্শে প্রধানমন্ত্রী এই বৈঠকে বসলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত, চলে যাচ্ছি অন্যান্য খবরে। রাজ্যের শ্রম দপ্তরের উদ্যোগে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার 17 জন রিক্সা শ্রমিকদের 85,000 টাকা প্রদান করা হয় রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা স্কিমে। এদিন সোনামুড়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রাজ্যের শ্রম দপ্তরের উদ্যোগে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় 17 জন রিক্সা শ্রমিকদের 85,000 টাকা প্রদান করা হয়েছে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পে। এক অনুষ্ঠানের মাধ্যমে রিক্সা শ্রমিকদের হাতে নগদ অর্থ তুলে দেয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম, সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানটি হয় সোনামুড়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, এই রাজ্যে এরকমের সুযোগ কেবলমাত্র এই দপ্তরে আছে, আর কোনো দপ্তরে নেই। তাই সকলের কাছে আহ্বান রাখেন তারা যেন এই সুযোগগুলি গ্রহণ করেন। পাশাপাশি মন্ত্রী আরো বলেন, শুধু ইন্সপেক্টররা না, অন্যান্য হাই লেভেলের অফিসার যারা আছেন তারাও আসবে। এরকম ভাবে অর্গানাইজ করে সকলকে টাউনের মধ্যে জমায়েত করে একবারে ভালো করে ওয়ার্কশপ করে ওই দিনে সমস্ত কাগজপত্র নিয়ে আমরা স্মার্ট কার্ড দেওয়ানের বা কার্ডগুলি দেওয়ানের যে যেই ক্যাটাগরিতে আছে সকলের জন্য সেভাবে উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। তাহলে একদিনে ইচ্ছা এটা 5, 6 হাজার 7 হাজার হয়ে যাবে। সার্ভে করলে প্রকৃত অর্থে আসল লিস্টটা বেরিয়ে আসবে। সেই সুযোগটা আগামী দিনে আপনারা গ্রহণ করবেন, তার জন্য নগর পঞ্চায়েতকে বিশেষভাবে অনুরোধ করছি। এটা শুধু নগর পঞ্চায়েত নয়, সারাপুর ব্লকের ভাইস চেয়ারম্যান পুলিন পাল বৃহস্পতিবার বেলা 12টার সময় এই অনুষ্ঠানের উদ্বোধন করে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া বলেন, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ঘটল যান দুর্ঘটনা। ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন গোকুলনগর তপবন আশ্রমের পাশে। এই দুর্ঘটনায় আহত হয় 11 জন। এদের মধ্যে গুরুতর অবস্থায় 5 জন রাজধানী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আবারও পথ দুর্ঘটনায় আহত 11 জন, যার মধ্যে 5 জনের অবস্থা গুরুতর হয় রাজধানীর জিবিতে তারা চিকিৎসাধীন। ঘটনা বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ বিশালগড় থানাধীন গোকুলনগর ভুইয়ারমাথা এলাকার তপবন আশ্রমের পাশে। পুলিশ সূত্রে জানা যায়, উদয়পুর থেকে আগরতলা যাওয়ার উদ্দেশ্য নিয়ে TR031227 SML বাসটি দ্রুত বেগে থাকার দরুন গোকুলনগর ভুইয়ারমাথা তপবন আশ্রমের কাছে আসতেই সম্পূর্ণ গাড়িটি উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের অবহেলার দরুন এই দুর্ঘটনাটি ঘটে। গতিবেগ এতই তীব্র ছিল যে গাড়ির সামনের দিকের কিছু চাকার যন্ত্রাংশ পর্যন্ত ভেঙে যায়, যার দরুন গাড়িটি উল্টে রাস্তার পাশে জমির কিনারে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই চালক পালিয়ে যায়। এদিকে বিশালগড় অগ্নি নির্বাপক কর্মীরা এসে প্রথমে 8 জনকে এবং পরে 3 জনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আমার মনে হচ্ছে এখানে গাড়ির যে সামনের লিফট সেটটা এটা ভাঙনের পরে ড্রাইভারিটা কন্ট্রোল করে নিতে পারছে না, যার দরুন গাড়িটা মানে ফাল্টে দিতে বাধ্য। এবং এই অবস্থায় কোনো ড্রাইভার গাড়ি রাখতেছে, যেভাবে গাড়িটা ফাল্টে দিচ্ছে। চালক কি এখানে আসে না বলা তো? না, চালক তো আমরা আয়া করতে পারছি না। না হতো যে বলতো বেশ কয়েকজন আসতেছে, প্রায় 15-20 জনের মতো। তারা কোথায় আছে এখন? বিশাল করে আছে, কিছু কিছু আম্বেদকর হসপিটাল। এর মধ্যে 7-8 জনের অবস্থা খুব খারাপ আছে। এটা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা হলো আপনার উত্তম সুমনি নিয়ার তো ভবন আসলো গোকুলনগর গাঁও। আপনারা দেখছি বলে তারা করেছে না, সবাই আমরা আমরা পাঠিয়েছি। এর মধ্যে গুরুতর আছে, গুরুতর আছে মানে ওদের কান, মাথা, হাত। কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে? এটার নাম উত্তম সুমনি। যার মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের জীবিতে পাঠিয়ে দেয় এবং পরে আরও 1 জনকে পাঠায় জীবিতে। এদিকে 5 জন গুরুতর আহত যাত্রী, 3 জন ছিল উদয়পুরের আর 2 জন চরিলাম থেকে বাসে আগরতলার উদ্দেশ্যে উঠে। আহতরা হলেন সুস্মিতা ধর, রাজেন্দ্র খনি, সাহেব আলী, রিনি জমাতিয়া ও ঝুটন দত্ত। অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
খুব স্পিড আসলো, যারা প্যাসেঞ্জারদের কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারা বললো খুব স্পিড আসলো গাড়িটা। এরপরে কন্ট্রোল করতে আসলো না গাড়িটা। কতজন আহত হয়েছে? আহত প্রথমে ফায়ার সার্ভিস 8 জন নিচ্ছে, এরপর পরে আমি আরো 3 জন পাচ্ছি। তার অবস্থা কেমন? না গুরুতর আছে এর মধ্যে? এমন তো যারা জিজ্ঞেস করলাম পাবলিকরে, তারা বললো এমন গুরুতর তো নাই। কোথায় আছে তারা এখন? তারা বিশাল হাসপাতাল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার মেলাঘর জগন্নাথ মন্দির প্রাঙ্গণে বসতে চলেছে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী রথের মেলা। আর এর পূর্বেই মেলার প্রস্তুতি তুঙ্গে, চলছে শেষ তুলির টান। শনিবারই মেলাঘর জগন্নাথ মন্দির প্রাঙ্গণে বসতে চলেছে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী রথের মেলা। যদিও সপ্তাহব্যাপী এই রথের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার সন্ধ্যা রাতে। পুরীর রথের পরে এই রথমেলা লোক সমাগম ঘটে উল্লেখযোগ্যভাবে। বিভিন্ন সাব কমিটির সদস্য থেকে শুরু করে ভক্তবৃন্দদের হাত পড়েছে রথ সাজানোর কাজে। এবারে রথের উচ্চতা 58 ফুট এবং প্রশস্ত 4 পাশ 88 ফুট। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দদের সমাগম ঘটছে মেলাস্থলে। পাশাপাশি দোকানিরা তাদের পসরা নিয়ে যার যার দোকান সাজাতে ব্যস্ত। মেলা করে এই ঐতিহ্যবাহী রথ চাকলা রসুনাবাদের রথ বলে এখনও বিখ্যাত। আজ থেকে 52 বছর পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান কুমিল্লার জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার নিমকাঠির বিগ্রহগুলো ভক্তবৃন্দদের হাত ধরে চলে আসে সোনামুড়ার বটতলিতে। সেখানে 2-3 বছর রথের মেলা করার পর চলে আসে মেলাঘরে জগন্নাথ মন্দিরে। তারপর ধীরে ধীরে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে রথের মেলা স্থান করে নেয় উত্তর পূর্বাঞ্চলের প্রথম রথের মেলায়। শনিবার বিকেল 3টায় হাজারো ভক্তবৃন্দের রশির টানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা চলে যাবে গন্ডিছাই মাসির বাড়িতে। 1 সপ্তাহ থাকার পর ফিরে আসবে আবারও। শনিবারের এই রথের মেলাকে সার্বিক সফলতা আনার জন্য চলছে চরম ব্যস্ততা। চলছে এখন শেষ তুলির টান। 52 বছর ধরে এই জগন্নাথ বাড়ির মাঠ প্রাঙ্গণে এই রথের মেলাটা অনুষ্ঠিত করে আসছি। এই রথের মেলাটা আগে রাজতন্ত্রের রাজা কৃষ্ণমাণিক্য স্বপ্ন আদেশে এই বিগ্রহগুলো তৈরি করেছিলেন। তখন বর্তমানে ত্রিপুরারই সীমান্ত ছিল। এখন বাংলাদেশের কুমিল্লা ডিস্ট্রিক্টের চাকলু রোশনাবাদের এই মন্দিরে এই বিগ্রহগুলো ছিল। 1964 সালে আমরা এই বিগ্রহগুলো সেখান থেকে প্রহ্লাদ দাসের নেতৃত্বে এই বিগ্রহগুলো আমাদের বর্তমান ত্রিপুরা রাজ্যে আসে, তথা বর্তুলি হয়ে মেলাঘর এই জগন্নাথ বাড়িতে এই বিগ্রহগুলো আসে। তখন থেকে মেলাঘরের ঐতিহ্যবাহী যে রথ, এই রথযাত্রাকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী এই রথে সমাগম হয়। এবারও আমরা মেলাঘর মিউনিসিপ্যালিটি যথেষ্টভাবে উদ্যোগ গ্রহণ করছে। এবারও আমরা আশা করছি অন্যান্য বছরের থেকেও এবার পুণ্যার্থীরা আসবে, এই আশা এবং প্রত্যাশা আমরা রাখছি। এবং রথ যাতে করে সুন্দর এবং সার্বিকভাবে অনুষ্ঠিত হয় তার জন্য মেলাঘর পৌর পরিষদ সমস্ত রকমের ব্যবস্থাপনায় অগ্রগতিভাবে অগ্রসর হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অমরপুর মহকুমাধীন তৈদু থানার অন্তর্গত ইয়াসিলাপাড়ার নাবালিকা কন্যা অপহরণকাণ্ডে অভিযুক্ত 2 যুবককে 4 বছরের সশ্রম কারাদণ্ড সহ নগদ 2000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো 3 মাসের হাজতবাসের আদেশ দিল গোমতী জেলার অতিরিক্ত জেলা ও দায়রার মাননীয় বিচারপতি দেবাশিস কর। নাবালিকা কন্যা অপহরণকাণ্ডে অভিযুক্ত 2 যুবককে 4 বছরের সশ্রম কারাদণ্ড সহ নগদ 2000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো 3 মাসের হাজতবাসের আদেশ দেন বিচারক। ঘটনা উদয়পুরে। বুধবার এই আদেশ দেন গোমতী জেলার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি দেবাশিস কর। প্রসঙ্গত 2008 সালের 20 জানুয়ারি অমরপুর মহকুমাধীন তৈদু থানার অন্তর্গত ইয়াশিলাপাড়া থেকে সন্ধ্যার সময় 15 বছরের এক নাবালিকা কন্যাকে অপহরণ করে নিয়ে যায় এলাকারই অভিযুক্ত 4 যুবক। এরা হলেন মহামণি কাইপেং, মুক্রমণি কলই, রাজকুমার কলই, সুশীল কলই এবং ধর্মেন্দ্র কলই। এই ঘটনার মূলে অপহরণ হওয়া মেয়ের বাবা তৈদু থানায় 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানালে পুলিশ অভিযোগ মূলে অভিযুক্ত 5 জনকে গ্রেপ্তার করে এবং পরবর্তী সময়ে মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয়। এদিকে মামলা চলাকালীন একজন অভিযুক্ত মারা যায় এবং 2 জন অভিযুক্তকে আদালত খালাস করে দেয়। বাকি মূল 2 অভিযুক্ত মহামণি কাইপেং ও শুক্রমণি কলইকে মাননীয় আদালত দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন বিপ্লব কান্তি দত্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
8 দফা দাবিতে পথে নামল ডিওয়াইএফআই বিলুনিয়া শহরাঞ্চল কমিটি। সিপিএম জেলা দপ্তরের সামনে থেকে ছাত্র যুবদের একটি মিছিল শহরের রাজপথ ঘুরে মিলিত হয় থানা চৌমুহনীতে। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য রিপু সাহা। আধার কার্ড প্রদানে দুর্নীতি, গ্যাস বন্টনে অনিয়ম, শহরে বেআইনি নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি মোট 8 দফা দাবিতে রাস্তায় নামল ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন বিলুনিয়া শহরাঞ্চল কমিটি। বৃহস্পতিবার সকাল 12:30টায় সিপিএম জেলা দপ্তরের সামনে থেকে ছাত্র যুবদের একটি মিছিল শহরের রাজপথ ঘুরে মিলিত হয় থানা চৌমুহনীতে। সেখানে আলোচনা করেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য রিপু সাহা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জটিল প্রশাসনিক ফাঁদে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি করেন তিনি। যাদের সঙ্গে গ্যাস এজেন্সির মালিকদের এবং তাদের কর্মচারীদের সেই জায়গাতে সুসম্পর্ক আছে, তারা আজকে সেই জায়গা থেকে সেই সুযোগটা পাচ্ছেন। অর্থাৎ বাঁকা পথে আজকে চোরা কারবারিদের রাজত্ব কায়েম করার জন্য আজকে কেন্দ্রীয় সরকার থেকে যে নীতি প্রণয়ন করা হলো তার বিরুদ্ধে আমরা আমাদের ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন আমরা বলতে চাই, এই নীতিকে পরিবর্তন করতে হবে। গ্যাসের ভর্তুকি যেভাবে মানুষ পাচ্ছেন না, সেটাকেও সঠিকভাবে সমস্ত মানুষ যাতে গ্যাসের ভর্তুকি পায়, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত বিষয়টি। তারপর অঞ্চল সম্পাদক মধুসূদন দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল দেখা করেন দায়িত্বপ্রাপ্ত এসডিএম ধীরেন্দ্র কলের সঙ্গে। সমস্যাগুলি তুলে ধরে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য দাবি করা হয় সংগঠনের তরফে। এদিকে শহরের মানুষের নিত্যদিনের সমস্যা নিয়ে যুবদের এই আন্দোলনকে স্বাগত জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুরে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র বিভাগীয় কমিটির কার্যালয় বৈদ্যনাথ মজুমদার স্মৃতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয় বৃহস্পতিবার সকালে। ওই দিন সিটুর রাজ্য কমিটির সম্পাদক তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বৃহস্পতিবার সকালে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র কমলপুর বিভাগীয় কমিটির বৈদ্যনাথ স্মৃতি ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান উপলক্ষে কমলপুর সিপিআইএম এর দলীয় কার্যালয়ের সামনে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিটুর রাজ্য কমিটির সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, সভাপতি হরিমাধব শর্মা, নারী নেত্রী কল্যাণিয়া রায় সহ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত সিটু অনুমোদিত বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ। বৈদ্যনাথ মজুমদার স্মৃতি বিজড়িত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সিটুর কমলপুর বিভাগীয় কমিটির সভাপতি হরিমাধব শর্মা। কেন সিটুর বিভাগীয় কার্যালয়ের নাম বৈদ্যনাথ স্মৃতি ভবন করা হলো, তাছাড়া শ্রমজীবী মানুষের স্বার্থে এই ভবনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিটুর কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস। প্রধান বক্তার ভাষণে সিটুর রাজ্য কমিটির সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত বলেন, 100 দিন যাওয়ার পর পার্লামেন্টে প্রশ্ন তুললাম সবাই মিলে যে আপনারা বলেছিলেন 100 দিনের মধ্যে কালো টাকা ফিরিয়ে আনবেন, প্রত্যেক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা জমা দেবেন। কি হলো তার? বললেন, তার সভাপতি তার উত্তর দিলেন। পার্লামেন্টের ভেতরে সবাই চুপ। নরেন্দ্র মোদী পার্লামেন্টের ভেতরে কথা বলেন না, তিনি মৌনী থাকেন। তার দলের অন্য মন্ত্রীরা কাটানোর চেষ্টা করেছিলেন, এটা এত সহজ কাজ নয়, আমরা প্রসেস করছি, চেষ্টা করছি, দেখা যাক কি হয়। কিন্তু 100 দিনের মধ্যে যে বলেছিলেন সেটা কি হবে, তখন সবাই চুপ। আর তার সঠিক জবাবটা দিয়ে দিলেন তাদের দলের সভাপতি বিজেপি। আলোচনা সভা শেষে ফলক উন্মোচন করে বৈদ্যনাথ স্মৃতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিটুর রাজ্য কমিটির সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত। তারপরে একে একে গর্তে ইট সিমেন্ট ঢেলে সিটুর বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান সমাপ্ত হয়। ওই দিন সিটুর বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রচুর সংখ্যক শ্রমজীবী মানুষ মিলিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির পক্ষ থেকে সিপাহীজলা জেলা প্রশাসন অফিসে পূর্বে জানানো সত্ত্বেও ডেপুটেশনকালে অনুপস্থিত ছিলেন ডিএম সাহেব। এ নিয়ে হয়রানির শিকার হতে হয় উদ্বাস্তুদের, যদিও পরে বিশ্রামগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির পক্ষ থেকে গত 13ই জুলাই সিপাহীজলা জেলা শাসক অফিসে দরখাস্ত দেওয়া হয়েছিল। 16ই জুলাই অর্থাৎ বৃহস্পতিবার ডেপুটেশন দেওয়া হবে। সময় নির্ধারণ করা হয়েছিল বেলা 11টা থেকে 1টা পর্যন্ত। যথারীতি বৃহস্পতিবার উদ্বাস্তু ডেপুটেশন দিতে এসে দেখে জেলা শাসক প্রদীপ চক্রবর্তী অফিসে নেই। প্রাইভেট সেক্রেটারির সঙ্গে তারা কথা বলে জানতে পারে এমন কোনো খবরই অফিসে নেই, অথচ উদ্বাস্তু উন্নয়ন কমিটির হাতে রিসিভ কপি রয়েছে। মুহূর্তেই প্রাইভেট সেক্রেটারি সহ অফিস কর্মীদের মধ্যে শুরু হয় দৌড়ঝাঁপ। বেলা তখন 12:30। অফিসে ডিএম বা এডিএম কেউই নেই। প্রাইভেট সেক্রেটারির সঙ্গে কমিটির কথা কাটাকাটির সময় ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরক্ষা বাহিনী।
অবশেষে ফোন মারফত ডিএম সাহেব বিকেলে ডেপুটেশন নেওয়ার আশ্বাস দিলে শান্ত হয় উদ্বাস্তুরা। ডিএম আসা পর্যন্ত তাদের বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে বসিয়ে রাখা হয়েছে। আমরা সিপিআই জেলা ডিএম এর নিকট ডেপুটেশনের জন্য 13 জুলাই 2015 তারিখ 3 দফা দাবি নিয়ে শরণাপন্ন হওয়ার জন্য টাইম দিয়েছিলাম 11টার মধ্যে আমাদের ডেপুটেশন গ্রহণ করার জন্য, কিন্তু আমাদের অফিসে দেখে আমাদের কাগজে পাই না কোথাও। কি পূর্ব এরকম ঘটনা ঘটেছিল আমাদের সামনে, সেইভাবে ঘটনা ঘটছিল, কিন্তু বর্তমানে আজকেও সেই ঘটনা চলছে। তো আমরা বাধ্য হয়েছি পরবর্তী মুহূর্তে ডিএম অনুপস্থিত থাকার কারণে উনি বলছেন যে 3টার মধ্যে আমাদের ডেপুটেশন গ্রহণ করবো। যতক্ষণ পর্যন্ত আমাদের ডেপুটেশন না গ্রহণ করবো তবে আমরা সিপিআই জেলা ডিএম এর অফিসের সামনে আমরা থাকবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক গোপন খবরের ভিত্তিতে আমবাসা মহকুমা শাসক অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে উদ্ধার করে প্রায় 400 লিটার কেরোসিন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে কমলপুর আদালতে পাঠায়। ঘটনা আমবাসা জগন্নাথপুর এলাকায়। বুধবার বিকেলবেলা গোপন খবরের ভিত্তিতে মহকুমা শাসক অজিত কুমার অভিযান চালিয়ে এক বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 400 লিটার কেরোসিন বাজেয়াপ্ত করে। সংবাদে প্রকাশ, বুধবার আমবাসা জগন্নাথপুর এলাকার পার্থদেব ওরফে মিঠুর বাড়ি থেকে 400 লিটার কেরোসিন বাজেয়াপ্ত করেন মহকুমা শাসক অজিত কুমার। এদিন অভিযানে সঙ্গে ছিলেন খাদ্য দপ্তরের আধিকারিক প্রদীপ ভৌমিক, সঞ্জিত দেববর্মা এবং আমবাসা থানার পুলিশ। অভিযুক্ত পার্থকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার কমলপুর আদালতে সোপর্দ করা হয়। 400 लीटर और ये पारथ नाम है, कभी मिट्ठू बताता है, कभी पार्थ बताता है, और ये काफी दिन से ये कर रहा है ब्लैक मार्केटिंग, और आज 400 लीटर हमें मिला है। तो इसके ऊपर हम लीगल कार्रवाई कर रहे हैं और जो भी होगा एज पर लॉ इसके अगेंस्ट एक्शन लिया जाएगा, स्ट्रिक्ट एक्शन लिया जाएगा। दूसरा ये कॉपरेट भी नहीं कर रहा, झूठ बोलता है, कभी कुछ बोलता है। हमारे सामने इसने 3 बार बातें बदली है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেয় কাষ্ঠশিল্প এবং নির্মাণ শ্রমিক। 10 জনের এক প্রতিনিধি দল দাবি সনদগুলি তুলে দেন শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগর স্বশাসিত জেলা পরিষদের জোনাল ডেভেলপমেন্ট অফিসার হেমন্ত দেববর্মার নিকট। 5 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন দেন কাষ্ঠশিল্প এবং নির্মাণ শ্রমিক। এই ডেপুটেশন দেওয়া হয় শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্রনগর স্বশাসিত জেলা পরিষদের জোনাল ডেভেলপমেন্ট অফিসার হেমন্ত দেববর্মার নিকট। 10 জনের প্রতিনিধি দল শ্রমিকের জন উন্নয়নমুখী দাবিগুলির দাবি সনদ জোনাল ডেভেলপমেন্ট অফিসার হেমন্ত দেববর্মার হাতে তুলে দেন। প্রতিনিধিমূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিভাগের কাষ্ঠশিল্প সম্পাদক উত্তম ঘোষ, শান্তিরবাজার বিভাগের নির্মাণ শ্রমিকের সম্পাদক ভাস্কর চক্রবর্তী এবং এছাড়াও এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সন্তোষ দেবনাথ, সমর দে, আব্দুল হালিম প্রমুখ। দাবিগুলি হল, প্রথমত দাবি হিসাবে জোনাল ভিত্তিক বিভিন্ন স্থায়ী কাজগুলো সংগঠনের মারফত কাজ বন্টন করতে হবে। নির্মাণ শ্রমিকদের ভাতা বাড়ানোর জন্য জোনাল ভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে। নির্মাণ শ্রমিকদের নির্মাণ কাজে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করতে হবে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি, কারণ সময় এখন বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, দক্ষতা যদি না থাকে তাহলে পরে কাজে নেওয়ার ক্ষেত্রে অসুবিধার শিকার মধ্যে তৈরি হচ্ছে। তাহলে সেই জন্য আমরা দাবি করছি যাতে অন্ততপক্ষে জোনাল ভিত্তিক এখানে শ্রমিকদের নিয়ে দক্ষতা বাড়াবার জন্য যাতে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। অনেক গরিব শ্রমিক আছেন যাদের পয়সা নেই জিনিসপত্র কেনার, নির্মাণ সামগ্রী কেনার। সেই জন্য আমরা দাবি করছি যারা গরিব অংশের শ্রমিক আছে তাদের যদি বিভিন্ন যন্ত্রপাতি সেখানের মধ্যে ক্রয় করে দেয় তাহলে তারা সেখানের মধ্যে সুযোগ পাবে, কাজ করতে সুবিধা হয়। পয়সার জন্য অনেকে কাজ করতে পারতেছে, এটা যাতে করে। বীরচন্দ্রনগর জোনাল অফিসার হেমন্ত দেববর্মা বলেন, এখন মানুষ চান ভালো কাজ এবং গুণমান। এডিসি কার্যালয়ে স্তরে স্তরে কাজের গুণমান বাড়ছে বলে এই দাবিগুলি খুবই